শ্রোতা বন্ধুরা, তত্ত্বচানের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। রেলগাড়ি ক্লাস। হেডমাস্টার মশাই ওকে বলে দিয়েছিলেন কোন কামরাটাতে ওর ক্লাস হবে। সেই কামরার দরজায় পৌঁছে ও দেখল যে কেউই তখনও আসেনি। বেশ পুরনো আমলের গাড়ি। বাইরে থেকে দুহাত দিয়ে হ্যান্ডেল ধরে দরজাটা ঠেলে সরিয়ে তবে উঠতে হয়। ক্লাসের ভেতরে উকি দেবার সময় তত্ত্বচানের বুকটা দুম দুম করতে লাগলো। উফ, কি মজা! এখানে পড়া মানে তো সারাক্ষণ কোথাও না কোথাও থাকা। জানলার উপরে মালপত্র রাখবার তাক, সব একটা গাড়ির ভেতরে যেমন থাকে তেমনই। তফাৎ হলো সামনে টাঙানো ব্ল্যাকবোর্ডটা আর পাশাপাশি বসানো বেঞ্চগুলোকে তুলে নিয়ে ডেস্ক আর চেয়ার পাতা হয়েছে। এছাড়া রেলের কামরায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের জন্য উপরের রড থেকে যে রিংগুলো ঝোলানো থাকে সেগুলো খুলে নেওয়া হয়েছিল। তত্ত্বচান গিয়ে কার একজনের ডেস্কে যেন বসে পড়ল। কাঠের চেয়ারগুলো ওর আগের স্কুলের মতনই, কিন্তু বসতে মনে হলো যেন অনেক বেশি আরাম। এই চেয়ারে তো ও সারাদিন বসে থাকতে পারে। তত্ত্বচানের এত আনন্দ হচ্ছিল আর স্কুলটা এতই ভালো লাগছিল যে মনে মনে ঠিক করে ফেলল ও একদিনও স্কুল কামাই করবে না। জানলা দিয়ে বাইরের দিকে তাকালো তত্ত্বচান। ও জানতো যে এই কামরাগুলো চলতে পারে না, তবু ওর মনে হলো ট্রেনটা যেন চলছে। হয়তো বাইরে হাওয়ায় গাছ আর ফুলগুলো দুলছিল বলে ওর এমন মনে হয়েছিল। ওহ, কি ভালো! বলে ও জানলার কাছে গালটা ঠেকিয়ে দিয়ে গুনগুন করে একটা গান গাইতে লাগলো। এরকমই করে তত্ত্বচান। যখন খুব আনন্দ হয় তখন আপন মনে কিছু একটা গান বানিয়ে গাইতে থাকে। আমি খুব খুশি, খুব খুশি আমি। কেন আমি খুশি? কারণ সেই মুহূর্তে একটি মেয়ে গাড়িতে উঠে এলো। ব্যাগ থেকে নোট বই আর পেন্সিল বের করে ডেস্কের উপরে রেখে পায়ের আঙ্গুলের ডগায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে ব্যাগটা তাকে তুলে দিল মেয়েটি। জুতোর থলেটাও উপরে তুলে রাখলো। তত্ত্বচান গান থামিয়ে মেয়েটির দেখা দেখি নিজের ব্যাগটা তুলে রাখলো। এরপর একটি ছেলে উঠে এসে দরজা থেকে ওর ব্যাগটা তাকের দিকে ছুঁড়ে দিল, ঠিক যেন বাস্কেটবল খেলছে। ব্যাগটা তাকে না পৌঁছে মাটিতে পড়ে গেল। হলো না? খুব খারাপ, বলে ও ব্যাগটা তুলে নিয়ে আবার একই জায়গা থেকে তাক করলো। এইবার ব্যাগ গন্তব্যে ঠিক মতো পৌঁছিল। বেশ ভালো, বলল ছেলেটি, কিন্তু তারপরে আবার খুব খারাপ, বলে ব্যাগটা নামিয়ে এনে ওর নোট বই আর পেন্সিলের বাক্স বের করে নিল। অর্থাৎ এবার তাকটা ভালোই ছিল, কিন্তু জরুরি জিনিসগুলো বের করতে ভুলে যাওয়াটা ঠিক হয়নি। শেষ পর্যন্ত 9 জন ছেলে মেয়ে জড়ো হলো ক্লাসে। 9 জন মিলে ক্লাস 1, তেমই গাকুয়েনের ক্লাস 1। সবাই মিলে একসঙ্গে নানা দেশে যাবে একই গাড়িতে চেপে। লেখাপড়া। একটা বিষয় পড়ানো হয়, পরের পিরিয়ডে অন্য বিষয়। যেমন প্রথম ক্লাসটাতে হয়তো জাপানি পড়ানো হলো, দ্বিতীয়টায় অঙ্ক, তখন সবাই অঙ্ক করছে। এখনকার নিয়ম ছিল দিনের শুরুতে প্রত্যেক ক্লাসের শিক্ষক বা শিক্ষিকা ছেলে মেয়েদের সেদিনকার কাজের প্ল্যানটা বলে দিতেন। মানে সারাদিন ধরে কি কি কাজ করা হবে, কি কি বিষয় শেখা হবে তার একটা ফর্দ। তারপর তিনি বলতেন, এবার তোমরা যে কাজটা দিয়ে দিন শুরু করতে চাও সেটা করে ফেলো। ফলে তুমি প্রথমে অঙ্ক করলে নাকি ভাষা শিখলে তাতে কিছু এসে যেত না। কেউ হয়তো রচনা লিখতে ভালোবাসে, একদিকে বসে সে রচনা লিখে চলেছে। ওদিকে তোমার ঠিক পেছনে কেউ হয়তো বিজ্ঞান ভালোবাসে,
ছোট বার্নারটায় একটা কাচের পাত্র চাপিয়ে সে তখন কিছু একটা গরম করে চলেছে এবং যে কোনো মুহূর্তেই হয়তো একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। এইভাবে পড়াশোনার উদ্দেশ্য ছিল ছেলেমেয়েরা যত উঁচু ক্লাসে উঠবে শিক্ষক শিক্ষিকারা ততই স্পষ্ট দেখতে পাবেন কে কোন বিষয়ে বেশি উৎসাহ পায় এবং কোনটাতে কে বেশি ভালো করে। এইভাবে ওরা ওদের ছাত্রীদের মনগুলো চিনতে পারবেন, বৈশিষ্ট্যগুলো ধরতে পারবেন। আর ছেলেমেয়েরা ওদের প্রিয় বিষয় নিয়ে দিন শুরু করতে পারত। তাই ওরা জানতো যে সারাটা দিন পড়ে আছে অপছন্দের কাজগুলো করবার জন্য। এর ফলে অপছন্দের কাজগুলো একসময় ঠিক করা হয়ে যেত। পড়াশুনোটা ওরা মোটামুটি স্বাধীনভাবেই করত। কোথাও কখনো ঠেকে গেলে শিক্ষকের কাছে গিয়ে সাহায্য চাইতো। অনেক সময় শিক্ষকরাও তাদের কাছে এসে ধৈর্য ধরে সময় নিয়ে কিছু কিছু জিনিস বুঝিয়ে দিতেন। তারপর ছেলেমেয়েদের ওই একই বিষয়ে আরও কিছু কাজ দেওয়া হতো, যাতে অসুবিধাগুলো একেবারে চলে যায়। সত্যিকারের লেখাপড়া বলতে যা বোঝায় তারই চর্চা হতো তমইতে। একদিকে দিদিমণি পড়িয়েই চলেছেন, আর ওদিকে ক্লাসে কারো কারো একটুও মন নেই পড়ায়। এমনটা হতে পারতো না কিছুতেই। ক্লাস ওয়ানের ছেলেমেয়েরা অবশ্য স্বাধীনভাবে পড়াশুনো করবার মতন বড় হয়নি তখনও। তবু ওরাও যে যার ইচ্ছে মতন বিষয় বেছে নিয়ে পড়া শুরু করতে পারত। কেউ হয়তো অক্ষর লিখছে, কেউ ছবি আঁকছে, কেউ ব্যায়াম করছে। তত্ত্বচানের পাশের মেয়েটি ইতিমধ্যেই সমস্ত অক্ষর শিখে ফেলেছে। সে তখন অক্ষরগুলি নিজের খাতায় লিখে চলেছে। এইসব তত্ত্বচানের কাছে এতই নতুন লাগছিল যে ওর বেশ ভয় ভয় করছিল। ঠিক বুঝতে পারছিল না কি করবে। এমন সময় তত্ত্বচান দেখল যে ওর পেছনে যে ছেলেটি বসেছিল সে উঠে দাঁড়িয়ে খাতা নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে। দিদিমণিকে বোধহয় কিছু একটা দেখাতে চাইছিল। ব্ল্যাকবোর্ডের পাশে রাখা একটা ডেস্কে বসে দিদিমণি আরেকজনকে কি যেন বোঝাচ্ছিলেন। দুহাতের ভিতরে চিবুকটা গুজে তত্ত্বচান দিদিমণির দিকে এগিয়ে যাওয়া ছেলেটিকে দেখতে লাগলো। ছেলেটি পা টেনে টেনে হাঁটছিল আর ওর শরীরটা লকবক করতে করতে এগোচ্ছিল। তত্ত্বচান প্রথমটাতে ভেবেছিল ছেলেটি বুঝি এমনি এমনি এভাবে হাঁটছে, কিন্তু খানিক বাদে বুঝতে পারলো যে ও আসলে অন্য কোনোভাবে হাঁটতে পারে না। ছেলেটি ওর জায়গায় ফিরে আসা পর্যন্ত তত্ত্বচান ওকে দেখতে লাগলো। দুজনের চোখাচোখি হতে ছেলেটি একটু হাসলো। তত্ত্বচানও অমনি একটু হাসলো। নিজের জায়গায় বসতে ছেলেটির অনেকটা সময় লাগলো, অন্যদের যতটা সময় লাগে তার চেয়ে অনেক বেশি। তত্ত্বচান ঘাড় ঘুরিয়ে বলল, তুমি ওভাবে হাঁটো কেন? ছেলেটি ধীরে ধীরে খুব সুন্দরভাবে উত্তর দিল, আমার তো পোলিও হয়েছিল। ওর কথায় একটা বুদ্ধির ঝলক ছিল। পোলিও? তত্ত্বচান এই শব্দটা আগে কখনো শোনেনি। হ্যাঁ, পোলিও। শুধু আমার পায়ে নয়, হাতেও। এই বলে ওর হাত দুটো মেলে ধরল। ওর বাঁ হাতের লম্বা লম্বা আঙুলগুলো বেঁকে গিয়েছিল, আর দেখে মনে হচ্ছিল সব বুঝি একসঙ্গে জড়িয়ে রয়েছে। কেউ এটা ঠিক করতে পারে না। তত্ত্বচান চিন্তিত মুখে জানতে চাইল। ছেলেটি উত্তর দিল, না। তত্ত্বচানের তখন খুব খারাপ লাগতে লাগলো। মনে হলো কথাটা না জিজ্ঞেস করলেই হতো। ছেলেটি অবশ্য হাসি মুখে ওকে বলল, আমার নাম ইয়াসুয়াকি ইয়ামামোতো। তোমার? তত্ত্বচান ওর খুশি ভাব দেখে নিজেও খুশি হয়ে উঠল। বলল, আমি তত্ত্বচান। এইভাবেই তত্ত্বচান আর ইয়াসুয়াকি ইয়ামামোতো বন্ধু হয়ে গেল। সূর্যের তাপে ট্রেনের কামরার ভেতরটা গরম হয়ে গিয়েছিল। কে যেন একটা জানলা খুলে দিল। বসন্তের ঝরঝরে বাতাস গাড়ির ভেতরে ঢুকে ওদের চুলের ভেতর দিয়ে খেলে গেল। তমইতে তত্ত্বচানের প্রথম দিনটা এইভাবে শুরু হয়েছিল। ধন্যবাদ সবাইকে।